বাংলায় আরো একবার দুপুর 3টে, তার মানে সময় এখন 3টের নিউজ রুমে। রাজ স্টুডিও থেকে আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। নিউজ রুম থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভজিৎ। দীপ এবং শুভজিতের সঙ্গে নিউজ ডেস্ক থেকে আমি রাজা। আর শুরুতে নজর রাখতে হচ্ছে মালদা সুখদেবপুরে ভারত বাংলাদেশ সীমান্তে বড় খবর সেখান থেকে সামনে আসছে। ওপারে লাগাতার ঘোষণা করা হচ্ছে অস্ত্র রাখতে। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি আমরা। ওপার থেকে দুষ্কৃতীরা আসছে, এপারে এসে ভারতীয় ভূখণ্ড থেকে ফসল কেটে নিয়ে পালিয়ে যাচ্ছে। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। লাগাতার সেখানে উস্কানি দিয়ে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। বড় খবর সীমান্ত থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুব্রত। সুব্রত, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, এবারে কিন্তু স্ট্র্যাটেজি বদলে দিচ্ছে। কারণ প্রথম থেকে যেটা করা হচ্ছিল যে যেখানে ফেন্সিং নেই, এই সুখদেবপুরে যে এলাকাতে ফেন্সিং নেই সেই ফেন্সিং যেখানে ছিল না সেখানে কিন্তু লাগাতার হামলা হচ্ছিল এবং বারে বারে বিজিবির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাদের মদতেই সেখানকার বাংলাদেশি দুষ্কৃতীরা এপারে ঢুকে পড়ছিল এবং হামলা চালাচ্ছিল এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে প্রতিরোধ করার জন্য সুখদেবপুরের মানুষ সেখানে কিন্তু তেড়ে গেছে। কিন্তু এরপরে যেই হামলার হওয়ার পরে বিএসএফ কিন্তু কখনোই একবারের জন্য এমন কোনো পদক্ষেপ নেয়নি যা আক্রমণাত্মক হয়। বারবার কিন্তু সামাল দিয়েছে নিজের দেশের মানুষকে। এই সুখদেবপুরের মানুষকে সচেতন করেছে, সচেতনতার বার্তা দিয়েছে, তাদেরকে সরিয়ে দিয়েছে। তারা যারা আহত হয়েছে তাদেরকে ট্রিটমেন্ট করেছে। এমনকি বিএসএফের জওয়ান নিজে আহত হওয়া সত্ত্বেও কোনো রকম আক্রমণাত্মক পদক্ষেপ তারা নেয়নি, বরঞ্চ এলাকাতে শান্তি শৃঙ্খলা বজায়ের চেষ্টা করেছে। এমনকি বিজিবির সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে এবং কড়া বার্তা দেওয়া হয়েছে বিএসএফের পক্ষ থেকে। এবং সেই কড়া বার্তা কি, যাতে কোনোভাবেই এই খোলা জায়গা দিয়ে দুষ্কৃতীরা যাতে এপারে না আসে। একজনকে ইতিমধ্যেই বিএসএফ ধরে তাদেরকে বিজিবির হাতে তুলে দেয়, বাংলাদেশি নাগরিককে ধরে তাদেরকে তুলে দিয়েছে এবং বলা হয়েছে যাতে কোনোভাবে এরপরে কোনো দুষ্কৃতীরা এপার থেকে না আসে। এরপরে কিন্তু যেটা সমস্যা তৈরি করেছে সেটা শুধু হচ্ছে খোলা জায়গা নয়, যেখানে ফেন্সিং রয়েছে, মানে যেখানে কাঁটাতার আছে, সেই সমস্ত কাঁটাতার দিয়ে কিন্তু তার ওপারে যেখানে 150 গজ জায়গা রয়েছে, যে 150 গজ জায়গা রয়েছে ধান বা গম রয়েছে, বিশেষ করে এখানে গম চাষ হয়, সেই গম চাষের ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে দুষ্কৃতীরা। ফলস্বরূপ কি হচ্ছে যে এপারে যারা সুখদেবপুরের মানুষ, এই এপার থেকে কিন্তু তাদেরকে বিএসএফ যেতে দিচ্ছে না, তাদেরকে বিএসএফ বর্ডার রোডে উঠতে দিচ্ছে না। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাই একবার। ওরা চাইছে যে আমাদের ভারতবাসীর সাথে, মানে গ্রামবাসীর সাথে যত পাবলিক আছে, ভারতের পাবলিকের সাথে ওরা ঝামেলা করতে চাইছে, দখল করতে চাইছে। বাংলাদেশের সব বলেছে, যারা চোর আছে জিহাদিরা সবাই বলেছে যাতে বাংলাদেশের সব পাবলিক যাতে যে মতো পারবে অস্ত্র নিয়ে যাতে আমাদের সুখদেবপুর বর্ডারে আসে, হামলা চালাবে ভারতীয়দের ওপর। কিন্তু আমরা তত দুর্বল নাই যে হামলা চালাতে দিয়ে দেবো। গোটা বাংলাদেশে আমরা ইচ্ছা করলে আমাদের 3 নম্বর কালীচকের ব্লকে যেটি পাবলিক আছে, 3 দিনে ইচ্ছা করলে আমরা গোটা বাংলাদেশ দখল করে নেবার চেষ্টা করলাম। খবর দিয়ে দিয়েছে কি যা পারবে অস্ত্র নিয়ে এসে হাজির হও বর্ডারে। আচ্ছা, ওরা বলছে জমায়েত হয়ে গেছে। হ্যাঁ, জমায়েত হয়ে গেছে। ওরা ওদেরকে কি সাহায্য করছে? হ্যাঁ, ওরাকে সাহায্য করছে, বিজেপি সাহায্য করছে। বাড়িতে আছি, হঠাৎ করে দেখছি যে ওই দিক থেকে 4-5 জন এলো। 4-5 জন এসেই লাগলো গম কাটতে। আমাদের দিকের লোক এত বারণ করছে আর উল্টা গাল দিচ্ছে বাংলাদেশ থেকে। হ্যাঁ, উল্টা গাল দিচ্ছে, মানে যেমন তাই করে গাল দিচ্ছে আপনাদেরকে। হ্যাঁ, আমাদেরকে, মহিলাদেরকেও গাল দিচ্ছে, জেন্টসকেও গাল দিচ্ছে, সবাইকে গাল দিচ্ছে। আরো একটা বড় খবরে নজর রাখতেই হচ্ছে। মুর্শিদাবাদে সদ্য গজানো মৌলবাদী সংগঠনের সঙ্গে জেএমবি যোগ। বাংলাদেশ থেকে চোরা পথে এসে সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে জেএমবি জঙ্গি নেতা। বিস্ফোরক কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্ট এবার TV9 বাংলার হাতে। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো, সহকর্মী সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, কেন্দ্রীয় গোয়েন্দাদের যে রিপোর্ট, সেই রিপোর্ট থেকে আর কি কি তথ্য এখনো পর্যন্ত উঠে এলো? দেখুন, কেন্দ্রীয় গোয়েন্দাদের যে রিপোর্ট সেটা রাজ্যের এবং রাজ্যবাসীর পক্ষে যথেষ্ট উদ্বেগের। তার কারণ মুর্শিদাবাদে সদ্য গজিয়ে ওঠা জাহা ইন্ডিয়া নামে একটি সংগঠন, সেই সংগঠন বৈঠক করেছে এবং প্রশিক্ষণ শিবির করেছে কাদের সঙ্গে? জেএমবির বাংলাদেশের এক শীর্ষ নেতার সঙ্গে, যে নেতা গত 6 জানুয়ারি বাংলাদেশ থেকে চোরা পথে ভারতে প্রবেশ করে এবং সে সরাসরি চলে যায় ঝাড়খণ্ডের পাকুড় থানার অন্তর্গত একটি জায়গায়। সেখানে এই জাহা ইন্ডিয়ার 15 জন নতুন সদস্য, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। সেই প্রশিক্ষণ শিবির শেষে
জাহা ইন্ডিয়ার 6 সদস্যদের সঙ্গে, শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে জেএমবির ওই সদস্য, এবং ওই 5 জনের মধ্যে মুর্শিদাবাদের 5 জন, ওই 6 জনের মধ্যে মুর্শিদাবাদের 5 জন রয়েছে এবং তাদের মধ্যে একজন লিঙ্কম্যান রয়েছে যে জেএমবি, জাহা ইন্ডিয়া এবং আহাবের সঙ্গে যোগাযোগ রাখে, এবং আরও একজন রয়েছে যে ফান্ডিংয়ের বিষয়টা দেখে, যে মধ্যপ্রাচ্যের যে দেশ থেকে টাকা আসে সেখান থেকে টাকা ঠিকমতো আসছে কিনা। একই সঙ্গে রিপোর্টে বলা হয়েছে যে এই সংগঠন যে শুধু আর মুর্শিদাবাদেই সীমাবদ্ধ নেই সেটাও স্পষ্ট, তার কারণ তারা ইতিমধ্যেই ওই বৈঠকে উত্তর 24 পরগনার একজন নেতার উপস্থিতি রয়েছে বলেও কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে খবর রয়েছে, সেটাও তারা উল্লেখ করেছেন রিপোর্টে। ফলে এই সংগঠনটি এতদিন ধিমে তালে এগুলো, এবার তারা আর নিজেদের সক্রিয়তা জাহির করতে চাইছে, যে কারণেই জেএমবির সঙ্গে তাদের এবার সরাসরি যোগ, অর্থাৎ মৌলবাদী কার্যকলাপের এতদিন একটা সন্দেহ ছিল গোয়েন্দাদের, রাজ্যের গোয়েন্দাদের নজর ছিল, এবার জেএমবির যোগ সরাসরি চলে আসায় রীতিমতো উদ্বিগ্ন কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা। একেবারে সুজয়, নজর থাকুক। এই মুহূর্তে আমরা কথা বলেছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে, আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা সমীর মিত্রর সঙ্গে। বাংলায় নতুন জঙ্গি জাল, এই নিয়ে কি উদ্বেগ প্রকাশ করলেন তারা, শোনাবো। এটা নিঃসন্দেহে চিন্তার ব্যাপার, কারণ আমরা যেটা বারবার বলেছি যে এই ভারত, বাংলাদেশ, মায়ানমার, ভারতের বিশেষ করে পূর্ব প্রান্ত, এটা কিন্তু বোথ আল কায়দা এবং দেশ, এদের দুজনেরই কিন্তু টার্গেট। ওদের পূর্ব খোরাসানের জন্য ধীরে ধীরে ওরা জমিটাকে বিস্তৃত করছে, এবং তার মধ্যে বিশেষ করে আমাদের পূর্ব ভারতের ঝাড়খণ্ডের যে অংশটা, যে পাকুড় এবং ইত্যাদি এলাকা, এটা একটা ভয়ঙ্কর দিক। এবং যেরকম ভাবে বিস্তার হচ্ছে ঝাড়খণ্ডের এই নির্দিষ্ট বেল্টটা, এখানকার ডেমোগ্রাফি কমপ্লিট বদলে গেছে। সাঁওতাল পরগনায় এখন আদিবাসীরা মাইনরিটি হয়ে গেছে। তো এটা নিয়ে কথা বলা বা এটা নিয়ে আলোচনা করাটা নিতান্তই জরুরি। জায়গাটায় আমাদের আরো বেশি অ্যাগ্রেসিভলি ওখানে আমাদের পশ্চাৎটা রাখতে হবে। বিএসএফ এর, স্টেট পুলিশ, সেন্ট্রাল এজেন্সি, স্টেট এজেন্সি অ্যান্ড অলসো দ্য কাস্টমস। সুতরাং এই জায়গাগুলো যাদের স্টেক রয়েছে বর্ডারের উপরে, প্রত্যেককেই আজকে মাদ্রাসার নামে ওখানে কি ট্রেনিং হচ্ছে সেগুলো আমরা সবাই জানি। খারিজাব যে মাদ্রাসাগুলো যেগুলো আনরিকগনাইজড এন্ড আনরেজিস্টার্ড, those are being used as a training training center. আর এই যে ইন্ডিয়া আর এই জামাত, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে নাম আলাদা হলেও এদের এমটা কিন্তু এক। এতক্ষণ আপনাদের শোনাচ্ছিলাম আমরা এবং দেখাচ্ছিলামও কিভাবে কোকিলের মতো আচরণ করছে বাংলাদেশের নাগরিকরা, এক শ্রেণীর নাগরিক। ফসল ফলাচ্ছে ভারত, রাত বিরেতে এসে ভোরবেলা এসে চুরি করে নিয়ে যাচ্ছে তারা, ঠিক যেভাবে কোকিল কাকের বাসায় ডিম পাড়ে। এবার দেখুন আইএসআই এর সঙ্গে, পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে ঢাকার ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের ক্রমশ ঘনিষ্ঠতা বাড়ছে। একের পর এক আপনাদের সামনে আমরা উদাহরণ তুলে ধরেছি ঢাকা, ইসলামাবাদ কিভাবে ঘনিষ্ঠতা বাড়ছে। এবার আইএসআই এর সঙ্গে ঢাকার ঘনিষ্ঠতা বাড়ছে এবং ভারতীয় গোয়েন্দারা মনে করছেন ভারতকে একটা প্যাঁচে ফেলার জন্য, বিশেষ করে ভারতে ফন্দি এঁটে কোনো বড় ধরনের নাশকতা ঘটানোর জন্য এত গা মাখামাখি তারা করছেন। আরও বিস্তারিত জানাবেন আমার সতীর্থ সিজার মণ্ডল। দেখো, দীর্ঘ কয়েক দশক বিশেষ করে হাসিনা আমলে আমরা দেখেছিলাম আইএসআই প্রভাব কিন্তু বাংলাদেশে কমে যাচ্ছে, কিন্তু এই গত কয়েক মাসে যে মুহূর্তে ইউনূস সরকার ক্ষমতায় আসে বা তার আগের যে অস্থিরতা, সেই সময় থেকে কিন্তু আইএসআই এবং পাক সেনাবাহিনীর প্রভাব ক্রমশ বাংলাদেশে বাড়ছে। মঙ্গলবার আমরা দেখলাম আসিম মালিক, যিনি আইএসআই এর প্রধান, তিনি এলেন ঢাকাতে দুবাই থেকে এবং সেখানে বাংলাদেশ সেনার শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন। ঠিক তার আগে আমরা দেখলাম কামরুল হাসান, যিনি বাংলাদেশ সেনার সেকেন্ড ইন কমান্ড, তিনি গেলেন ইসলামাবাদে এবং সেখানে পাক সেনার সঙ্গে আলোচনা হলো এবং ঘোষিত নীতি হিসেবে আগামী ফেব্রুয়ারি মাস থেকে পাক সেনা বাংলাদেশের সেনাকে প্রশিক্ষণ দেবে। এবং এখানেই কোথাও অশনি সংকেত দেখছেন ভারতীয় গোয়েন্দারা। তারা মনে করছেন এর আগে যখন আইএসআই এর প্রেজেন্স ছিল বাংলাদেশের বুকে, তখন দেখা গিয়েছিল উত্তর পূর্ব ভারতের জঙ্গি সংগঠনগুলোকে সরাসরি মদত দিয়েছে আইএসআই। এবং চট্টগ্রামের যে অস্ত্র সরবরাহের যে মামলা রয়েছে, অর্থাৎ উল্ফা যে চীন থেকে অস্ত্র নিয়ে আসছিল, সেখানেও আইএসআই এর মদত ছিল এবং সেখানে বাংলাদেশের তৎকালীন শাসকদের মদত ছিল, যারা গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তীকালে ইউনূস জামানায় তারা সবাই ছাড়া পেয়েছেন। সেই ব্লুপ্রিন্টটাই কোথাও মনে করছে আবার চালানোর চেষ্টা করছে আইএসআই, এবং সেটা ভারত, উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারতের একটা বিস্তীর্ণ এলাকাকে, ইনক্লুডিং আমাদের রাজ্যকে, কোথাও একটা সেখানে একটা বড় ধরনের নাশকতা, অশান্তি ছড়ানোর চেষ্টা, এবং তারই বিভিন্ন শাখা হচ্ছে এই ধরনের সংগঠনের উঠে আসা জঙ্গি কার্যকলাপ।